ঈদ মোবারক। প্রিয় দর্শক, ঈদের শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি মাসুদুল হাসান রনি। আজ ঈদের পূর্ব রাত্রি আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আপনারা জানেন আ বিগত ৮ মাসে অন্তর্বর্তী সরকারের অসংখ্য ব্যর্থতার গল্প। কিন্তু এই পেছনে অসংখ্য সাফল্যের গল্প আছে। সেসব গল্প নিয়ে আমরা খুব বেশি কোথাও আলোচনা শুনি না। সরকারের এই অদৃশ্যমান, দৃশ্যমান সাফল্য নিয়ে ঈদের রাত্রে আমরা আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আমার সাথে আছেন বরাবরের মতন সাংবাদিক, কলামিস্ট মঞ্জুর এহসান চৌধুরী। জনাব মঞ্জুর এহসান চৌধুরী, আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। শুরুতে একটু দর্শক শ্রোতা এবং আপনাকেও ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ। শুরুতে আপনার কাছে একটু জানতে চাচ্ছি, গত ৮ মাসে ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের অসংখ্য ব্যর্থতার গল্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় এবং গণমাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা হয়েছে। কিন্তু এই সরকারের অসংখ্য সাফল্যও আছে। যেসব সাফল্যের পেছনের কথা অনেকেই জানেন না। আমরা যারা গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করি, তাদের কাছে সেসব সাফল্যের কিছু তথ্য, উপাত্ত যেমন রয়েছে, সেই আলোকে আপনার কাছে একটু জানতে চাই, এই সরকারের ক্ষমতায় আসার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ২ টি। একটি হচ্ছে অর্থনীতিকে পুনর্গঠিত করা, পাশাপাশি আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় পুলিশ বাহিনীকে সক্রিয় করা। আমি একটু ১ম এ জানতে চাই অর্থনীতির সাফল্যগুলো নিয়ে। ধন্যবাদ রনি। অর্থনৈতিক সাফল্য বলতে প্রথমে এই সরকারের মুখে যে সামনে যে চ্যালেঞ্জটা এসেছিল, সেই চ্যালেঞ্জটা হচ্ছে এই সরকার ব্যাংকগুলো থেকে এমনভাবে ঋণ গ্রহণ করে টাকা লোপাট করে ব্যাংকগুলোকে নিঃশেষ করে দিয়েছিল। 11টি ব্যাংকের হিসাব ছিল এরকম, যেসব ব্যাংকগুলো আর কার্যত তারল্য সংকটে ভুগছিল। সেই কারণে ব্যাংকগুলো থেকে আমানতকারীরা তাদের আমানত প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়ে দলে দলে ভিড় করছিল। এটা একটা মারাত্মক অবস্থার সৃষ্টি হয়েছিল তখন। এটা ছিল প্রথম সংকট। এই সংকটটি এখন কাটিয়ে উঠেছে এই সরকার। দ্বিতীয় সংকটটি ছিল বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ ছিল, সেই সংকট। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আজকের দিনে $25 বিলিয়ন। খুবই আশ্চর্যের বিষয়, প্রবাসী আমাদের ভাইরা এই মাসে, চলতি মাসে, মার্চ মাসে $3 বিলিয়ন উপরে রেমিটেন্স পাঠিয়েছেন। এটা বাংলাদেশের রেমিটেন্স আসার সর্বোচ্চ মাপ। এবং বাংলাদেশ যেসব ক্ষেত্র থেকে ঋণ গ্রহণ করেছিল, প্রতিটা ক্ষেত্রের ঋণ পরিশোধের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এখন স্বাভাবিক আছে। এমন নয় যে বাংলাদেশ কোনো ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছে। যেমন বলা যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কথা, সেটাও কিন্তু যে ঋণ ছিল, ঋণের যে পদ্ধতি শুরু হয়েছিল সেই অনুযায়ী পরিশোধ করা হচ্ছে। আদানি যে বিদ্যুৎ সরবরাহ ভারত থেকে হ্যাঁ, আরো বকেয়া ছিল। সেই বকেয়াগুলো কিন্তু এই সরকার পর্যায়ক্রমে পর্যায়ক্রমে পরিশোধ করছে। সুতরাং এই যে বিদেশি ঋণের যে ব্যাপারটা ছিল, সেটাও কিন্তু চলমান। পাশাপাশি যদি বলা যায়, এই অতি সম্প্রতি মানে আজ এবং কালের খবর যদি বলা যায়, চীন সফর শেষ করে আসলেন এই সরকারের প্রধান উপদেষ্টা, এবং এটা একটা দ্বিপাক্ষিক সফর ছিল। এই দ্বিপাক্ষিক সফরে আমরা অনেক কিছুর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে $210 কোটি আমরা কয়েকটি প্রকল্পের জন্য পেয়েছে। তার মধ্যে $1 বিলিয়ন মানে $100 কোটি বিনিয়োগ রয়েছে। চীনের বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশের বিনিয়োগ করবে। এটা হচ্ছে শুভ সংবাদ। এছাড়া মংলা বন্দর, যেটা আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা ভারতকে তত্ত্বাবধানের দায়িত্ব দিয়েছিল, সে ব্যাপারে চীনের সঙ্গে একটা মত বিনিময় হয়েছে। এটা একটা শুভ সংবাদ। বাংলাদেশের একটা পানি
বাংলাদেশের পানি প্রত্যাহার করা, বাংলাদেশকে পানিতে শুষ্ক মৌসুমে শুকিয়ে দেওয়া আর বর্ষা মৌসুমে বন্যার পানিতে ভাসিয়ে দেওয়া যে ভারতীয় পরিকল্পনা, সেই পরিকল্পনার উপরে 50 বছরের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার জন্য চীনের প্রতি আমাদের প্রধান উপদেষ্টা সুপারিশ রেখেছেন। এবং ফলশ্রুতিতে চীনের সঙ্গে তিস্তা চুক্তির ব্যাপারেও কিন্তু চমৎকার একটা সমাধান হয়েছে বলে আমরা মনে করি। তো এই হিসাবে বোঝা যায় যে অর্থনৈতিক ব্যাপারটা যেটা আপনি জানতে চাচ্ছেন, অর্থনৈতিক ব্যাপারটা এখন খুব সুষ্ঠু এবং স্ট্যাবল পর্যায়ে আছে। এখন এটা বলা যাবে না যে অর্থনীতিতে আমরা এখন সোনায় সোহাগা হয়ে গেছি, তা না। তবে এই 8 মাসে যে ষড়যন্ত্র, যে ধরনের ক্রাইসিস মোকাবেলা করে আসছে এই সরকার, এই যে $200 বিলিয়ন উপরে পাচার হওয়া যে টাকা দেশের বাইরে পড়ে রয়েছে, সেই টাকা উদ্ধারও যে সরকার যে পরিকল্পনা করছে, ইতিমধ্যে সরকারের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইংল্যান্ড সফর করেছেন। এই সব পাচার হয়ে যাওয়া টাকা কিভাবে ফেরত আনা যায় দেশে, সে ব্যাপারে তিনিও বেশ কিছু পদক্ষেপ নিচ্ছেন এবং এটা সরকারেরই পদক্ষেপ। আমরা দেখেছি সরকার আসার পর অগাস্ট মাস থেকে অক্টোবরের ভিতরে $2 বিলিয়ন বৈদেশিক ঋণের ঋণ পরিশোধ করছে। হুম। না, তারপর আমরা এই ক্ষেত্রে আরো দেখেছি সরকার প্রথম দিকে একটু নারাজি ছিল নতুন করে অর্থ ছাপিয়ে ব্যাংকগুলোকে দেওয়া। সেক্ষেত্রে সরকার পরবর্তীতে কিছু সিদ্ধান্ত তারা চেঞ্জ করে ব্যাংকগুলোকে টাকা সরবরাহ করে এই টাকা ব্যাংকগুলোকে ছাপিয়েও সরবরাহ করা হয়েছে। হ্যাঁ, সরবরাহ করা হয়েছে এবং ব্যাংকগুলোকে পুনর্জীবিত করেছে। সেই জায়গায় অর্থনীতিতে একটা শৃঙ্খলা কিন্তু আমরা দেখেছি ফিরে এসেছে এবং আমানতকারীদের আস্থার জায়গাটা সরকার তৈরি করছে। অর্থনীতিতে তো এই গত 16 বছরে অর্থনীতিকে একেবারে পর্যুদস্য ভঙ্গুর করে ফেলা হয়েছিল, লুট তারাজ করে। এই যে এস আলম গ্রুপ, যার আন্ডারে 5টি ব্যাংক ছিল, 5টি ব্যাংকের অবস্থা অত্যন্ত নাজুক করে দিয়েছিল। এইরকম অবস্থা থেকে যে উঠে আসা, মানে এখন একটা স্ট্যাবল পর্যায়ে এসে দাঁড়ানো, মোকাবেলা করে সফল হয়েছে এটা বলা যায়। তারপর আমরা রুগ্ন দেউলিয়া ব্যাংকগুলোর কথা বলছিলাম, সেগুলো সচল করার ক্ষেত্রেও সরকার যথাযথ ভূমিকা পালন করতে পেরেছে। বৈদেশিক ঋণ পরিশোধের ক্ষেত্রে সরকারের বড় সাফল্য কিন্তু আমরা দেখেছি। আমাদের এই এখন জাতিসংঘের মহাসচিব ঘুরে যাওয়ার পর আর এই রোহিঙ্গাদের উপরে যে মাসিক খরচ ছিল তার থেকেও প্রায় কমে ফেলা হয়েছিল, সেটাকে আবার পুনরুদ্ধার করার চেষ্টা করা হয়েছে। এই সরকারেরই সফলতা, সেটা আলোচনার সফলতা। একটা সফলতা 750 টাকা থেকে সম্ভবত 1200 টাকা করা হচ্ছে জাতিসংঘের অর্থের সাহায্যে। তারপরে আমরা বলতে পারি রিজার্ভ যে তলানি থেকে আপনি বলছিলেন, সেখান থেকে কিন্তু রিজার্ভ আজকে একটা ভালো অবস্থায় আমরা $25 বিলিয়ন ডলারের যে উঠানামা আমরা দেখেছি অগাস্টের পূর্বে, জুন জুলাই বা বিগত বর্ষগুলোতে, সেটাও কিন্তু একটা স্টেবল পর্যায়ে রয়েছে, স্টেবল পজিশনে এসেছে। কারণ এই কারণগুলো ছিল ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে সেই টাকাগুলো মেরে দেওয়া হয়েছে এবং বিদেশে পাচার করা হয়েছে এবং কৃত্রিমভাবে সংকট তৈরি করা হয়েছে। এই সরকার আসার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যথাযথ পদক্ষেপ, সরকারি যারা অর্থনীতিবিদ এখানে কাজ করছিলেন তাদের দিক নির্দেশনা একটা জায়গায় আমাদের অর্থনীতিকে তারা শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। এই সরকার অর্থনীতিকে একটা স্টেবল পজিশনে আনার জন্য যে চেষ্টাটা তারা শুরুতে করেছিল সেটা তারা সফল হয়েছে, শতভাগ সফল হয়েছে। এই কথা নির্দ্বিধায় বলা যায়। আমরা এই গল্পগুলো কিন্তু আমরা মিডিয়ায় ওইভাবে আমরা দেখি না। মানুষের ভিতরে আলোচনায় নেই। ইউটিউবার যারা বা মিডিয়া একটা খুব সংশয় আছে আমার মনে হয়, মেইন স্ট্রিম মিডিয়াগুলা। আর সোশ্যাল মিডিয়া তো মনে করেন যে যত রকম অপপ্রচার আছে, প্রতিদিন তো সরকার ফেলাই দিচ্ছে, তারা ইউনিট সরকারকে ফেলাই দিচ্ছে, জরুরি অবস্থা জারি করছে, নানা রকম সংকটের কথাবার্তা। মূল্যস্ফীতির বিষয়টা দেখেন, আমরা এই সর্বশেষ সম্ভবত 7 দশমিক কততে মূল্যস্ফীতি নেমে এসেছে। সরকার আশা করতেছে, অর্থনীতিবিদরা সংশ্লিষ্ট অর্থনীতিবিদরা আশা প্রকাশ করেছেন আগামী জুনের ভিতরে সেটা 6 দশমিকের নিচে নেমে আসার সম্ভাবনা। মূলত শেখ হাসিনার সময় যেসব পরিসংখ্যানগুলো অর্থনীতির ক্ষেত্রে দেওয়া হয়েছিল, এগুলো সবই ছিল
ভুল তথ্য, মিথ্যা তথ্য। সেটা আমরা দেখেছি প্রধান উপদেষ্টা তার সর্বশেষ ভাষণে বলেছেন। কি কতভাবে লুটতরাজ করা যায়, দুর্নীতি করা যায় তার একটা নমুনা কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি। এটা উনি আ নিজের ভাষণেই বলেছেন। ৪০০ দ্বিতীয়ত কোটি টাকা সেশন ফি আমেরিকায় পাঠানো। হুম। আপনি জানেন সরকারের যে রাজস্বের আয়ের ভিতরে একটা প্রধান উৎস হচ্ছে রপ্তানি, গার্মেন্টস। অধিকাংশ গার্মেন্টস ফ্যাক্টরিতে গোলমাল সৃষ্টি করা, এত প্রতিবন্ধক সৃষ্টি করে তাদের কাজ না করতে দেওয়া, তারপরেও গার্মেন্টস সেক্টর কিন্তু ভালো হচ্ছে। রিপোর্ট বেড়েছে আমাদের, হ্যাঁ? ইয়ারডি রিপোর্টও তাই আসছে। আ তারপর আমরা আ দেখলাম আ রপ্তানি যেখানে অনেকে আশঙ্কা করেছিল অগাস্টের পর আমাদের গার্মেন্টস সেক্টরের বাজার হাতছাড়া হয়ে যাবে। আমি দেখছি, আমরা সবাই দেখছি আমাদের বাজার কিন্তু হাতছাড়া হয়নি। কিছু ক্ষেত্রে আ ১ম দিকে অগাস্ট থেকে সেপ্টেম্বরে যে পরিমাণ আশঙ্কা করা হয়েছিল এক্সপোর্ট কমবে, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে সেই তুলনায় অধিক হারেই এক্সপোর্ট হয়েছে। এটা রপ্তানি উন্নয়ন ব্যুরোর রিপোর্টে এসেছে। সর্বশেষ রিপোর্টে এসেছে। যেতে চাচ্ছি হচ্ছে বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার ক্ষেত্রে এইবার রমজানে সেটা যদিও সরকার পুরোপুরি সমর্থ হয়নি বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া। সয়াবিন তেল, ভোজ্য তেল সহ অন্যান্য দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল করার ক্ষেত্রে সরকারের ভূমিকা কি আপনি যথেষ্ট মনে করেন? এটা একটু অন্যরকম ভাবে উত্তর দিই। কারণ এই বাজারের উচিত ছিল এই সরকারের কোনো না কোনো মন্ত্রী এমপিদের পেঁয়াজ না খেলে কি করে চলে, বেগুন না খেলে কি করে চলে। রোজা নিয়ে কথা হচ্ছে তো, রোজার মাস গেল, বেগুন বাদে কুমড়া দিয়ে বেগুনি বানাও, কুমড়া দিয়ে বেগুনি, মানে বেগুনি নাম থাকবে ঠিকই, সেটা হবে কুমড়ার আর কি। পেঁয়াজ ছাড়াই রান্না করা যায়। আমাদের প্রধানমন্ত্রী, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী বলেছিলেন যে পেঁয়াজ ছাড়াই নাকি রান্না করে খান, উনিও খান আর কি। এইসব কথা, কাঁচামরিচের ব্যাপারটা, বাংলাদেশে গত 16 বছরে রোজার সময় রমজান মাসে কখনো দ্রব্যমূল্যের দাম বাড়ে নাই, এমন তথ্য কেউ দিতে পারবে না। এই এই প্রথম বাংলাদেশের মানুষ দেখছে যে রোজার মধ্যে দ্রব্যমূল্যের দাম বাড়ে নাই, বরঞ্চ কিছু কিছু যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, কিছু কিছু সিন্ডিকেটের কারণে কিছু কিছু দ্রব্যমূল্যের দাম একটু বৃদ্ধি হয়েছে। এই সামান্য মোটামুটি বলা চলে এবং পুরো ব্যালেন্স রমজানের করেন। মাসে আপনি বেগুন 100 স্থিতিশীল টাকা ছিল। 150 টাকা কেজি বেগুন যদি আপনি 30 টাকা 25 টাকা কেজিতে কেনেন বা 20 টাকা কেজিতে কেনেন, সেক্ষেত্রে তেল যদি আপনার 20 টাকা বেশি হয়ে যায়, সেটা কিন্তু আপনি একটা ব্যালেন্স করতে পারেন, চেক এন্ড ব্যালেন্স করতে পারেন এটা হিসাব করে। কিন্তু উপর্যুপরি হিসাব করলে দেখা যায় যে বেশিরভাগ পণ্যের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমের দিকে। অল্প কিছু পণ্য সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেটও কিন্তু এই সরকার ভাঙার চেষ্টা করেছে। যেমন তেলকে রিজার্ভ রেখে দেওয়া, মানে ভোগ্যপণ্যের ক্ষেত্রে যেসব শিপগুলো এসছিল বহির্নগরে ছিল, তাদেরকে 72 ঘন্টা পর্যন্ত বহির্নগরে রাখা যাবে না, তাদেরকে মাল খালাস করতে হবে, এরকম একটা বিষয় জারি করে কোস্টগার্ড এবং নৌবাহিনীকে দিয়ে সেগুলোকে আহ, তদারকি করানো হয়েছে। এতে করে কিন্তু সেই ষড়যন্ত্রটা যতটুকু হওয়ার কথা ছিল সেটা সফল হয়নি। এটাও তো সরকারই করেছে। অবশ্যই। যেমন ভোজ্য তেলের ব্যাপারে একটু আমি বলি, বাজার সিন্ডিকেট যেহেতু ভাঙতে পারেনি, কর্পোরেট আ প্রতিষ্ঠানগুলো যারা এই ভোজ্য তেলের ব্যবসার সাথে যুক্ত, আ তাদের কিন্তু গভর্নমেন্ট ডিসেম্বর থেকে মার্চের ৩১ তারিখ পর্যন্ত কিছুটা রেয়াত দেয়াতে ভ্যাট কমানোর কারণেই ভোজ্য তেলের বাজারটা কিন্তু স্থিতিশীল ছিল। যদিও ঈদের কিছুদিন পূর্ব থেকেই আ কম বেশি আপ ডাউন করছে। আবার লেবুর দাম কিন্তু না, আকাশচুম্বী। লেবুর তো সিজন না, এটা না, এটা লেবুর সিজন না, আকাশচুম্বী। অফ আমি সিজন, বলছি যেহেতু যেহেতু সবকিছুই। লেবুর দাম বাড়তে শুধু পারে সেটা সফলতা সবাই জানে। আমার চাহিদা যত হতো আমার সরবরাহ তার থেকে কম ছিল। সুতরাং এতই কম সময়, এবং যে লেবুগুলো পাওয়া গেছে তার মধ্যে রস ছিল না, কেননা এটা পোক্ত ছিল না, পরিপক্ক লেবু নয়। আরেকটা জিনিস আমি একটু স্মরণ ধরাই দিতে চাই, সেটা হচ্ছে একটু ব্যর্থতার কথাও বলি এর ভিতরে। মানে এই জিনিসটা খুব জরুরি দরকার ব্যবস্থা নেওয়া। যেমন আলু, আমাদের উত্তরবঙ্গে যে আলু উৎপাদন হয়েছে, রেকর্ড পরিমাণ আলু উৎপাদন হয়েছে, কিন্তু এই আলুগুলো সংরক্ষণের যে ব্যাপারটি রয়েছে, হিমাগার, কোল্ড স্টোরেজের যে যে ভাড়া বৃদ্ধি এবং কোল্ড স্টোর গুলো বন্ধ করে রেখে একটা কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে যাতে এই আলুগুলো বিনষ্ট হয়। এ ব্যাপারে খুব তড়িৎ পদক্ষেপ নেওয়া যায়। আলু একটি পচনশীল দ্রব্য, সুতরাং হুম। এইটার ব্যাপারে যদি বিলম্ব করা হয় ডিসিশন নিতে, তাহলে
আমার মনে হয় কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। আমরা একটু আবার বাজার নিয়ে আসি। দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল ছিল। ফলে মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে রমজান মাসে। হ্যাঁ? তো আমরা মাংসের দাম বা মুরগির দামও কিন্তু আ ঈদের হ্যাঁ, সারা রোজার ঠিক ৭০০ রমজানে থেকে একটু ভালো ৭৫০ ছিল। যেটা গরুর মাংস বাংলাদেশের মানুষরা খায় ৭০০ থেকে ৭৫০ মধ্যেই ছিল। হ্যাঁ, এটা এই ৮০০ ৮৫০ হয়নি। জিনিসের ই আ খুব বেশি দাম বাড়েনি, হেরফের হয়নি। আগের তুলনায় কিন্তু স্থিতিশীলতা থাকার কারণে মানুষ স্বস্তি পেয়েছে। সে জায়গায় তো ছিলই। আমরা একটু আসি বিদ্যুৎ। আমরা সবসময় শুনেছি বিদ্যুতের সরবরাহ লোডশেডিং এর কারণে মানুষের রমজান মাসে খুবই ভোগান্তিতে পড়ত। এইবারের আ পুরো রমজানে আমরা সেই অর্থে কোনো অভিযোগ কিন্তু শুনিনি। আপনি একটু এই বিষয়টা কিভাবে এই দেখেন? সফলতার শ্বেতপত্র চাই আমরা। আমি আমি মনে করি এই সফলতার জন্য একটা শ্বেতপত্র বের করি। কেন একই বিদ্যুৎ সরবরাহের মধ্যে এইবার রোজার মাসে ইফতারের সময়, সেহরির সময় কেন বিদ্যুৎ যায়নি? কেন গেল না বিদ্যুৎ? তাহলে আগে যেত কেন? এই জিনিসটা একটু পর্যবেক্ষণ করে সরকারের উচিত এই জিনিসটা পরিষ্কার করে সাধারণের সামনে উন্মুক্ত করে বলা যে আসলে আগে কেন বিদ্যুৎ যেত? এই বিদ্যুৎ আমাদের কি কিন্তু কারণে আরেকটা বিষয় কোথায় ব্যবহার হতো? একটু লক্ষ্য করেন, অগাস্ট থেকে মার্চ পর্যন্ত নতুন করে কোনো বিদ্যুৎ প্ল্যান্ট হয়নি। না, সেই না পুরনো হয়নি। বিদ্যুৎ প্ল্যান্ট এগুলা দেশে সেই তো বলছে অবস্থিত। একই বিদ্যুৎ। হ্যাঁ, আমি একই এটা জিনিসই বলছি আমরা একই সেই পরিমাণের। ইউটিলাইজেশন টা এবং হুম। সাপ্লাইটা ঠিক রাখা, এটা যদি সম্ভব হয় তাহলে বিগত দিনে কেন সরকার ফেল করেছে? না, না শুধু এটা তাই তো না, কিছু কুইক রেন্টাল বন্ধ করে দেওয়া হয়েছে। তার কারণ তাদের যে রেট, সেই রেটের সঙ্গে সরকার দিয়ে লোকসান হবে বলে কুইক রেন্টাল কিছু বন্ধও করে দেওয়া হয়েছে। না, আমি শুধু সেটা কিন্তু না। সেটাও আমরাও জানি। এটা সবাই জানে সম্ভবত। কিন্তু যদি ১০ টা পাওয়ার প্ল্যান্ট থাকে, সেই ১০ টা পাওয়ার প্ল্যান্টের জায়গায় ১১ টা পাওয়ার প্ল্যান্ট হয়নি। না, না, তো না। সেই ১০ টা পাওয়ার প্ল্যান্ট দিয়েই বিদ্যুৎ সরবরাহ যদি নিশ্চিত করা যায়, অন্তত এই যে মেজর টাইম গুলো আপনি উল্লেখ করলেন, এই টাইম গুলো মানুষ চেয়েছে বিদ্যুৎটা নিরবিচ্ছিন্ন থাকবে। সারাদিনে বিদ্যুৎ কোথাও না কোথাও লোডশেডিং হয়েছে, দিতে হয়েছে জাতীয় গ্রিডে এটা কারণ আমাদের এই সেই বিদ্যুতে কি ধরনের সিন্ডিকেট কাজ করতো? সেইটাই। এই সরকার সেটাই আমার প্রশ্ন যে সরকারের কঠোর হস্তে সেই জায়গাটা নজরদারি করার কারণে বিদ্যুৎ সরবরাহ এই আপনার ইফতার, তারাবি সেহরির সময় নিশ্চিত করতে পেরেছে। এটা সরকারের একটা বড় সফলতার দিক আমি অবশ্যই, মনে করি। অবশ্যই। বাংলাদেশের আ বিশাল একটা শ্রমবাজার হচ্ছে মধ্যপ্রাচ্য। এবং মধ্যপ্রাচ্যে বিশেষত সৌদি আরব, ওমান, কাতার, আ দুবাই, আরব আমিরাত অন্যান্য দেশে প্রচুর বাংলাদেশী বসবাস, শ্রমজীবী মানুষ। তাদের সবচেয়ে বড় ভোগান্তি হচ্ছে বিমানের টিকেট নিয়ে। যারা বাংলাদেশের বিমানে যাতায়াত করতে চায় এবং আফটার কোভিড করোনা পরবর্তী সময় টিকেটের দাম হু করে সব এয়ারলাইনের বেড়েছে। সেখানে বাংলাদেশ বিমানেরও একটা সিন্ডিকেট কিংবা আ অসাধু কিছু ব্যবসায়ী ট্রাভেল এজেন্সি কারণে টিকেটের দামও অনেক বেশি ছিল। সেটা কিন্তু এবারে এই সরকার যদি ভেঙে দিয়েছে এবং 50% এর নিচে সম্ভবত 45 থেকে 50% এর ভিতরে টিকেটের মূল্য নির্ধারণ করতে সক্ষম হয়েছে। এটা আপনি কিভাবে এই সফলতাটা এটা কিন্তু একটা বড় ধরনের সফলতা বলা যায় যে এই যে একটা সিন্ডিকেট ছিল, যে সিন্ডিকেট গুলো বিভিন্ন অনেক টিকিট কিনে রেখে টিকিটের দাম বাড়ায় বাড়ায় বিক্রি করেছিল, সেই বিক্রি করার জন্য এই যে ভোগান্তি বলছে আমাদের যে প্রবাসী যেসব রেমিটেন্স যোদ্ধা আছেন, তারা বাড়িতে আসা বা বাড়ি থেকে যাওয়ার জন্য যাদের নিজেদের পয়সা দিয়ে টিকিট কাটতে হয়, যাদের কোম্পানি টিকিট দেন না, বা যারা এখান থেকে যান তাদেরকে নিজেদের পয়সা দিয়ে যেতে হয়, এই যাতায়াতের খরচের যে একটা বিশাল অঙ্কের টাকা তাদের এই বিমান ভাড়াতে চলে যেত, সেই জায়গা থেকে একটা স্বস্তির নিঃশ্বাস নেন। এটা একটা সরকারের বড় অর্জন বলা যাবে। কেননা আমাদের প্রবাসীরা এই গণ অভ্যুত্থানে তাদের যে ভূমিকা, সেই ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে যদি এই কাজটি করে থাকেন, অবশ্যই এটা প্রশংসার যোগ্য। আমি মনে করি যে এই কাজটি সব জায়গায় সুষ্ঠুভাবে বাস্তবায়িত হোক। এখনো সেই সিন্ডিকেট কিন্তু সক্রিয় আছে বলে মনে হয়। আমাদের প্রবাসীরাও এই ব্যাপারে অভিযোগ করেছে যে সেই সিন্ডিকেট এখনো পুরোপুরি নিশ্চিহ্ন করা যায়নি। আপনার এই কথা সূত্র ধরে আপনি বলছিলেন জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসীদের একটা বিশাল ভূমিকা ছিল। আমরা দেখেছি দুবাইতে যে ৭৮ সম্ভবত ৭০ থেকে ৭৮ জন গ্রেফতার করা হয়েছিল। আ
তাদের স্থানীয় আইন ভঙ্গের দায়ে। যদিও প্রতিবাদটা ছিল যাবজ্জীবনও ছিল, যাবজ্জীবনও ছিল এর তো ভেতরে। এই সরকারের তড়িৎ ক্ষমতায় আসার পর তড়িৎ পদক্ষেপে তাদের মুক্ত করা, আ বিশেষত আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আ সেটা এটা ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টাও এই ৩ টো বিষয়ে এখানে কাজ করছেন বিষয়টা ব্যক্তিগতভাবে। শেয়ার মার্কেট। আমরা প্রায় সময় শুনতাম দরবেশ এবং তাদের সিন্ডিকেট শেয়ার মার্কেট ধ্বংস করে দিয়েছে। আ আ শেয়ারে বিনিয়োগকারীদের সর্বশান্ত করে দেওয়া হয়েছে। এই সরকারে ক্ষমতায় আসার পর তাদের কাছেও আরেকটা বড় চ্যালেঞ্জ ছিল। শেয়ার মার্কেটকে স্টেবল একটা জায়গায় নিয়ে আসা এ এবং আ আমানত সংগ্রহকারীদের এখানে বিনিয়োগকারীদের যুক্ত করা। সেখানেও কিন্তু একটা বড় সাফল্য আমরা দেখেছি। বিশেষত আম আ প্রাইস ঠিকঠাক রাখার ক্ষেত্রে আ এবং একক সিন্ডিকেট তাদের এই জায়গায় ব্যবসার আ আপনার প্রাইস বাড়ানো সেগুলো কিন্তু বন্ধ করতে সক্ষম হচ্ছে কিছুটা। আপনি কি মনে করেন শেয়ার মার্কেট আগের এটা জায়গায় ফিরে এটা খারাপের দিকে যাচ্ছে না। কিন্তু শেয়ার মার্কেট যে খুব বেশি উঁচু পর্যায়ে উঠে গেছে সেটা কিন্তু না। মানে ভালো পর্যায়ে গেছে, শেয়ার বিজনেস এ না, ভালো কিন্তু পজিশন আছে সেটা না। ইনিশিয়েটিভ তো কিন্তু ইনিশিয়েটিভ তো গভর্নমেন্ট নিয়েছে। একটা হ্যাঁ, ইনিশিয়েটিভ নেওয়ার জন্য এটা এখন ক্ষতিকারক জায়গায় নাই, একটা স্থিতিশীল অবস্থায় বহন করছে। শেয়ার ওঠানামার ক্ষেত্রে খুব বেশি পড়ছে না, লেনদেন আগের মতো খুব আবার বেশি বাড়েনি। উঠতেছেও না। ওঠাটাও বেশি না। নামা ওঠাটার একটা স্থিতি পর্যায়ে আছে। এটাই সফলতা বলা যায়। কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না। যারা শেয়ার মার্কেটে আছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এটাই বলা যেতে পারে। এবারের ঈদটা কেমন গেল? ঈদ বিশেষত যারা বাড়ি ফিরেন ঈদে, প্রতি বছর আমরা দেখি তাদের বিশাল একটা আ সময় রাস্তায় কাটে। কারো অনেকদিন দেখা গেছে, অনেক সময় দেখা গেছে ঈদের দিন সকালবেলা বাড়ি পৌঁছাতে। তো এইবার কি আমরা সেই ভোগান্তিটা লক্ষ্য করিনি? ট্রেন, বাস এবং লঞ্চে যারা ঢাকা ছেড়েছেন, তারা আ এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ যে সংবাদ বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা প্রাপ্ত, সেই সংবাদে বলছে যাত্রীরা নিরাপদে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেরেছে। এই সফলতাটা আপনি কিভাবে দেখছেন? আমি একটু কষ্টের কথা বলি আরকি। একটু ঘোরায় বলি আরকি। আমরা যে একটা আনন্দের দিনে কেন কষ্টের কথা? না, কষ্টের কথা বলতে হবে। না বললে কিন্তু এটা হবে না। এটা শুনতে হবে। দর্শকদেরও শুনতে হবে। দেখেন, এই যে ১৬ টা বছর যারা আমাদের উপরে রাজত্ব করে গেল, আমাদেরকে বিভিন্ন জেল, জুলুম, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ সবকিছু করে গেল। তাদের একটা বিরাট অংশ পশ্চিমবঙ্গে বা ভারতের অংশে বসে আছে। এই ঈদে তাদের আসার কোনো ব্যবস্থা হয়নি। এই জন্য আমি খুব কষ্ট পাচ্ছি। তাদেরকে আনা উচিত ছিল এই ঈদে। তারা আসতে পারছে না, দেখতে পাচ্ছেন না যে কত আনন্দে মানুষ রেলের জানলা দিয়ে উঠে রেল গাড়িতে চড়তে হচ্ছে না, ট্রেনে চড়তে হচ্ছে জানলা দিয়ে না। সিটে বসে আমাদের সেনাবাহিনীর সদস্যরা যাই জিজ্ঞেস করছে, আমি দেখলাম তারা জিজ্ঞেস করছে যে আপনি কোথায় যাবেন, কোনো অসুবিধা হয়েছে। এই যে জিজ্ঞাসা করা মানুষের প্রতি যে ভালোবাসার একটা নিদর্শন, যে তারা আমি কষ্টে আছে আমি কিনা, কষ্ট পাচ্ছে কিনা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে গতকাল দেখেছি রাতে। হ্যাঁ, আমি তিনি আসছি। সহ অন্যান্য বাস স্ট্যান্ডে গিয়ে হ্যাঁ, যাত্রীদের সাথে শুধু কথা না, ভোক্তা অধিকার বিভিন্ন বাস টার্মিনালে তাদের বক্তব্য অভিযান অধিকার পরিচালনা করছে যাতে যাতে করে ভাড়া বেশি না নেওয়া হয়। লঞ্চগুলো বা লঞ্চগুলোতে কিছু কিছু অভিযোগ আছে, তারপরও লঞ্চগুলো পুরো যাত্রী বহন করছে। মজার একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এই যে সভ্যতার একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না। আমি দেখলাম যে পদ্মা সেতুর সামনে সামনে টোল প্লাজার সামনে শত শত মোটরসাইকেল দাঁড়িয়ে, কেউ কাউকে ওভারটেক করছে না। সভ্যতার যে বিষয়টা হচ্ছে যে আমরা ট্রাক লাইন মানে চলে না, আমাদের এইসব উন্নত দেশে আমরা কিন্তু লেফট রাইট ট্রাক মেনে গাড়ি চালাই। বাংলাদেশে এটা হয় না, এবং কেউ অপেক্ষা করতে চায় না। আমি আপনার আগে যাব, আপনি আমার আগে যাবেন, এরকম একটা প্রতিযোগিতা থাকে। এবার দেখলাম যে না, সেটা কিন্তু হচ্ছে না। মোটামুটি এই প্রতিযোগিতার নেই বলেই সম্ভবত এটা বলা যেতে পারে সড়ক অনেকটা দুর্ঘটনার রোগী। যে হুম। সড়ক দুর্ঘটনার যে পার্সেন্টেজ ছিল বিগত বছরগুলোতে, সেই পার্সেন্টেজের তুলনায় যে সড়ক দুর্ঘটনা হচ্ছে তা নিয়মিত সড়ক দুর্ঘটনার অংশ বলে মনে হচ্ছে। বিশেষভাবে ঈদের সড়ক দুর্ঘটনা যেটা হতো, সেই দুর্ঘটনাটা এবার হচ্ছে না বলে আমার কাছে এখন এখন পর্যন্ত যেটুকু আমি দেখছি আরো একটা হয়েছে। বিষয় খুব ছোট ছোট দুটি তিনটে দুর্ঘটনার খবর পাওয়া গেছে, কিন্তু এটা বড় আকারের কোনো সড়ক না দুর্ঘটনা আমার হয়নি। চোখে এই যে নিরাপদে বাড়ি ফিরতে পারছে মানুষ,
এর আরেকটা পিছনে বড় কারণ আমার ধারণা বা এটা আপনিও হয়তো বলবেন। আ ১ম দিন থেকেই টিকেট বিক্রির ক্ষেত্রে অনলাইনে প্রায় ৪০,০০,০০০ ট্রেনের টিকেট টিকিট, অনলাইন ট্রেনের ট্রেন টিকিট। এবং বাসে সংযুক্ত করে ৪০,০০,০০০ টিকেট কিন্তু সেল করার যার টিকিট চেষ্টা তিনি করছে। কিনেছেন। কোনো মধ্যস্বত্বভোগী নাই, কোনো হুম, দালাল নাই, কোনো সিন্ডিকেট এটা নাই। একটা যেখানে আমাদের ভুল করার পরে লোকোমোটিভের এসেছে। লোকোমোটিভের সংকট রয়েছে, হুম, যেখানে আমাদের প্যাসেঞ্জার জনবলের সংকট আছে। বগির সংকট রয়েছে, কিন্তু সে তারপরেও কিন্তু ট্রেনগুলো সঠিক সময় ছেড়ে গেছে এবং একটি মানুষকে ট্রেনের বিরুদ্ধে, ট্রেন যাত্রার বিরুদ্ধে বা টিকিটের বিরুদ্ধে কমপ্লেইন করতে আমরা একটি শুনি। মানুষকে কমপ্লেন করতে দেখি নাই। না সোশ্যাল মিডিয়া, না মেইনস্ট্রিম মিডিয়ায়। মানে আরেকটা বিষয় আছে। আমরা এই যে আপনি বলছিলেন যে শিডিউল আমি জিজ্ঞেস করছিলাম শিডিউল বিপর্যয় না ঘটার পিছনে আরেকটা কারণ, বড় কারণ। একটা ট্রেন ছেড়ে যাওয়ার পর ওই প্ল্যাটফর্মে সাথে অন্যান্য ব আ আ বগি এনে রাখা হয়েছে। হ্যাঁ? এবং যাত্রীরা কিন্তু ওই প্ল্যাটফর্ম যাত্রীরা যেয়ে দাঁড়ায় থাকে নাই। তারা যেই স্টেশনে সময় মতো পৌঁছে দেখেছে তাদের ট্রেন অপেক্ষা করছে। এবং তারা ভিতরে যেয়ে বসতে পেরেছে এবং বিশ্রাম নিতে পেরেছে এবং যথাসময়ে ট্রেন ছেড়েছে। এইজন্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষকে সাধুবাদ জানাতেই হয় এবং যারা এই পদক্ষেপ নিয়েছিলেন এই পুরো ব্যবস্থাপনাটা ঠিকঠাক রাখার জন্য ঈদ যাত্রা এবং তাদেরও আমরা সাধুবাদ জানাই। এই যে এখন ব্যবস্থাপনা পর্যন্ত ভালো কিন্তু হওয়ার কারণে আরেকটা জিনিস ঘটেছে, বিমানের টিকিটের কোনো সংকট ছিল না এবার। বিমান যে যাত্রায় যে আমরা বরাবরই দেখেছি যে এই সময় এই রাস্তাঘাটের যে যানজট, যে যে বিড়ম্বনা হয়, সেই বিড়ম্বনার থেকে রক্ষা পেতে মানুষ মুক্তি পেয়েছে। আকাশপথ ব্যবহার করেছে। কিন্তু এবার বিমানের টিকিটের কিন্তু কোনো অসুবিধা নেই। মানে বিমান পরিপূর্ণভাবে তাদের কোনো এক্সট্রা ফ্লাইট ব্যবস্থা করতে হয় না। কেননা বিমানে মানুষ কম গেছে। বিমানের বেশিরভাগ যাত্রী ছিল না আমাদের মানুষ প্রবাসী যেহেতু ভাইরা। আস্থা ফিরে পেয়েছে রেলওয়ে যথাসময়ে যাচ্ছে। মানুষ এগুলো লক্ষ্য করছিল এবং তখন মানুষ কিন্তু যারা বিমানে আ চট্টগ্রাম যেতেন তারা কিন্তু অনেকেই মেক্সিমাম মানুষই ট্রেনের দিকে বিমানে সিলেট যেতেন, চট্টগ্রাম যেতেন, হ্যাঁ, তারা কিন্তু ট্রেনের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সবখানে এখন কানেক্টিভিটি আছে ট্রেনের। ট্রেন আস্থা এখন ফিরিয়ে আনা, মানুষের আস্থা ফিরিয়ে আনা, যাত্রীদের আস্থা ফিরিয়ে আনা একটা বড় সফলতা আমি বলব বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের এবং রেলওয়ে উপদেষ্টা যিনি আছেন বা সড়ক যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি আছেন তিনিও এই সাধুবাদ পাওয়ার জন্য আ যোগ্য। আ আমরা এটা হচ্ছে সবচেয়ে নিরাপদ বাহন আরকি, বাহ! যানবাহন। এখন আমরা অপেক্ষা করব ঈদ পরবর্তী সময় তাদের যারা ঢাকামুখী হবেন বা বিভিন্ন কর্মস্থলে ফিরবেন, তাদের যাত্রাটাও যাতে নিরাপদ এবং শুভ হয়। জনাব মঞ্জুরুল এহসান চৌধুরী, আমরা আপনার চমৎকার একটা বিশ্লেষণ শুনছিলাম। দর্শকরাও নিশ্চয়ই অনেক কিছুই জানতে পেরেছে। আপনার সরকারের বিগত ৮ মাসের সফলতার যে গল্পগুলো আমরা আ শুনি না, সোশ্যাল মিডিয়ায়ও আসে না। আ দ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেলে সোশ্যাল মিডিয়া প্রকম্পিত হয়ে যায়, ভূমিকম্প হয়ে যায়। অথচ যখন দ্রব্যমূল্যের দাম কমে, তখন কোনো লেখালেখি দেখি না। যাই হোক, আমরা সেই বিষয়গুলো আ নিয়েই কথা বললাম। আ আজকে আমরা এখানে শেষ করব। আপনাকে আবারও ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা। আর যারা এতক্ষণ আমাদের সাথে অনুষ্ঠান দেখছিলেন, আ ঈদ পূর্ব রাত্রির অ্যা বিশেষ এই অনুষ্ঠানটি আপনাদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। সবাইকে শুভেচ্ছা এবং ঈদ মোবারক।